হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওটা আসলে আনফিল্টার্ড ভিডিও। এই ভিডিওর মেইন বক্তব্য একটাই যে এমন স্বাধীনতা কি চেয়েছিলাম আমরা। হ্যাঁ, তো প্রায় আমি ফেসবুকে ফিডে এই জিনিসটা দেখতেছি যে অনেকেরই কথা যে এমন স্বাধীনতা তো আমরা চাইনি। একটা মহিলা বাজারে গেছিল, তার ইন্টারভিউ দেখাচ্ছিল খুব সম্ভবত সময় সংবাদে। উনিও বলতেছিলেন যে এটার জন্যই কি আমরা এত স্যাক্রিফাইস করছি, এটার জন্যই আমরা এত কষ্ট করছি। সো এই ভিডিওটা মেনলি আমি আমার বক্তব্যগুলো বা আমার আসলে মাথায় যে জিনিসগুলো আসতেছে সেই জিনিসগুলো বলার চেষ্টা করব। সো প্রথমত এই জিনিসটা যারা বলতেছে যে এমন স্বাধীনতা চেয়েছিলাম কি আমরা, তাদের স্ট্যান্ডটা দেখেন যে 5 তারিখ 6 তারিখ আগে তারা কোথায় ছিল, আর তারা দেন হচ্ছে আপনার যখন শেখ হাসিনা চলে গেল তখন তারা কোথায় বা তারা কি চাচ্ছে আসলে ব্যাপারগুলা। কারণ আপনারা যদি মানে চিন্তা করেন এইভাবে বা তারা যদি চিন্তা করে এইভাবেই যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই এইটা চলে আসছে, সেই শাসন আমলটা চলে আসছে যে একটা ছাগলেও সে নিরাপত্তা দিবে, মানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছাগলের নিরাপত্তা দিবে, এমন একটা মানে চিন্তা ধারণা ছিল যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে ছিলেন। তো আপনারা যারা চিন্তা ভাবনা এটা করতেছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার চলে আসছে এবং সেই ন্যায় বিচার, সেই সুশাসন প্রতিষ্ঠিত হবে, ব্যাপারটা তো কিন্তু এরকম না। আর তার রাতারাতি হচ্ছে আপনার কোনো কিছু চেঞ্জেস হবে না, কারণ আমরা এমন জাতি না যে জিনিসগুলো রাতারাতি চেঞ্জ করে ফেলতে পারবো। এবং আমি যদি 36শে জুলাইয়ের কথা বলি বা 35শে জুলাইয়ের কথা বলি, যারা এখন পথে ঘাটে অ্যাক্টিভ বা যারা এখন রাজনীতিতে অ্যাক্টিভ, যেমন সেদিন দেখলাম যে একজন পোস্ট করছে যে ছাত্র দল 20% অ্যাক্টিভ ছিল, ছাত্র শিবির 30% অ্যাক্টিভ ছিল, এবং তাদের প্রচেষ্টায় আসলে বাংলাদেশ এখন এই একটা সুন্দর দিন দেখতে পারছে। তো আমি অ্যাকচুয়ালি আমার সাথে 36শে জুলাই কী ঘটছে আমি সেটা বলি। 36শে জুলাইয়ের আগের রাত 35শে জুলাই আমাদের খুব ঘুম ছাড়াই গেছে ব্যাপারটা, এবং আমরা খুব বদার ছিলাম যে আসলে কালকে কি হবে বা কালকে কি হতে যাচ্ছে। কারণ আমি যতটুকু খোঁজ পেয়েছিলাম যে খুলনা থেকে যে শিক্ষার্থীরা আসতে যাচ্ছিল ঢাকায়, তারা অনেকভাবে আসতে পারতেছিল না। অ্যান্ড দেন বিভিন্ন জায়গায় মাস মার্ডার হচ্ছিল, মিরপুরে অনেক জায়গায় ফায়ারিং হয়েছিল রাত্রেবেলা। সো 35শে জুলাই আমাদের একটু রাত্রেবেলা খুব মানে হেজিটেশন বা খুব চিন্তায় আসলে আমরা রাত কাটি, এবং সকালবেলা চিন্তা করি যে আসলে আমরা কীভাবে কী করবো, কীভাবে প্রোগ্রাম করব, কীভাবে শাহবাগের দিকে যাইতে পারি, কীভাবে আমার ভার্সিটি ইস্টের দিকে যাইতে পারি, এরকম আমরা প্ল্যানিং করতেছিলাম। এর ভিতরে রাত পর্যন্ত খুব সম্ভবত ভিপিএন দিয়ে আমরা ফেসবুক চালাইতে পারছি। সকালবেলা ফজরের সময় আমি ফেসবুক চালাইছি, অ্যান্ড দেন ফজরের পরে হচ্ছে আসলে ফেসবুক চালাইতে পারি না আমরা। তো আমার কিছু বন্ধু বান্ধবের আমার সাথে নামার কথা ছিল বা আমরা একসাথে যাবো আর কি, যেহেতু আমরা প্রাক্তন স্টুডেন্ট। তো সকালবেলা ওরকম কিছু বন্ধু বান্ধব আমাকে ফোন দেয় যে তুই কোথায় বা কখন বের হবি। আর আমি বললাম যে এখনও তো কোনো নিউজ পাচ্ছি না যে কোথাও কেউ বের হয়েছে কি না। সো আমরা যদি লিটারালি 1-2জন বের হই, সো এটা খুবই প্রবলেমেটিক হয়ে যেতে পারে আমাদের জন্য। মানে এক তো আমরা নামবো, সেটা আমরা জানি যে আমরা মরে যাইতেই পারি, বা এটা এই চিন্তা করে আমরা নামবো, বাট এটা কাইন্ড অফ সুসাইডাল হয়ে যাবে ব্যাপারটা, যে কেউ নাই, আমরা 2-3জন নামছি, তাহলে তো 100% আমরা প্রবলেম ফেস করবো। সো তাদের বললাম যে আমি দেখি, আমি কোনো নিউজ যদি পাই আমি তোদের জানাইতেছি। 11টা 11:30 পর্যন্ত এইভাবে গেছে। যখন অলমোস্ট 12টা সামথিং বাজে, তখন আসলে আর পারি নাই আমরা, মানে আমি ছিলাম, ফাহিম ছিল, যিনি হচ্ছে আমার ভিডিও এডিট করেন, উনি ছিলেন। সো আমরা 2জন আসলে খুব চিন্তা ভাবনা করতেছি যে আসলে কি করা যায় এই মুমেন্টে। হ্যাঁ, কারণ কিছু তো করতে হবে, এইভাবে বসে থাকলে তো আসলে সম্ভব না। তো আমরা কি করি, আমরা হচ্ছে একটা প্ল্যানিং করি। আমরা ছিলাম মোহাম্মদপুর হাবে, এবং আমরা আমাদের বনশ্রী হাব ইনচার্জ, অপারেশন ইনচার্জ, ওনাকে ফোন দিয়ে বলি যে ভাই আমরা 2জন বেরোবো এখন, রিমান্ডের আইডি কার্ড নিয়েই বেরোবো, বাট আমাদের যদি রাস্তায় পুলিশ ধরে তাহলে আমরা কি বলবো যে আমরা হচ্ছি আমাদের স্টাফের ওয়াইফ প্রেগনেন্ট, আমরা তাকে ব্লাড দিতে যাইতেছি, আমি হচ্ছি ওই অফিসের প্রধান, আর ফাহিম হচ্ছে ডোনার। এই চিন্তা ভাবনা করে সেট আপ নিয়ে আমরা প্রথমত মোবাইলে থেকে ফেসবুকের ডেটাগুলো ডিলিট করছি, মেসেঞ্জারের ডেটাগুলো ডিলিট করছি, হোয়াটসঅ্যাপের ডেটাগুলো ডিলিট করছি, দেন হচ্ছে গ্যালারি, হ্যাঁ ফোনের গ্যালারি কী কী ছিল না ছিল এই ছবিগুলো আমি ডিলিট করছি, ফাহিম ডিলিট করছে। দেন হচ্ছে আমরা বেরোইছি। আমাদের অফিসটা হচ্ছে মোহাম্মদপুরের সিয়া মসজিদের নিয়ার বাই। সো সিয়া মসজিদ থেকে আমাদের যদি
বনশ্রী, রামপুরা, আফতাবনগর যাওয়া লাগে, সেক্ষেত্রে আমাদের হচ্ছে মেইনলি হচ্ছে আমার বঙ্গভবন পার করে যেতে হবে, অথবা আমাদের সংসদ ভবন পার করে যেতে হবে, অথবা আপনার হচ্ছে সায়েন্স ল্যাব পার করে যেতে হবে। মোটামুটি বাংলাদেশে সেই মুহূর্তে সব থেকে ডেঞ্জারাস এলাকা। এত ডেঞ্জারাস এলাকা মনে হয় না বাংলাদেশে অন্য কোথাও ছিল সেই মুহূর্তে। তো আমরা কি করি, আমরা মোটামুটি সেট আপ দিয়ে, যে পুলিশ ধরলে এটা বলবো, ফাইম 2 রেখাত নামাজ পড়ছে, আমি এমনি জাস্ট দোয়া দরুদ এই জিনিসগুলো পড়ছি। অ্যান্ড দেন রাত্রেবেলা আমি আমার বউ আমার বলছে যে তুমি তোমার যে দেনা পাওনাগুলো আছে ওই জিনিসগুলো আমারে তুমি দিয়ে যাও। সো আমি রাত্রেবেলা তারে সব ডিটেলস বলে গেছি যে এখানে এখানে দেনা আছে, অ্যান্ড দেন ডিম্যান্ডে কী হবে সব মানে ওসিয়ত করে গেছি আর কি। হ্যাঁ, কারণ আমরা আসলে মেন্টালিভাবে প্রস্তুত ছিলাম যে আমরা আসলে যা হবে হবে দেখে নেবো আর কি, এরকম একটা রক্ত দিতে যাইতেছি। সো আমরা কি করলাম, আমরা হচ্ছে মোহাম্মদপুর অফিস থেকে আমি ফাইমও সেম কাজ করছে আগের দিন, তার দেনা পাওনা সে আরেকজন বোঝাই দিয়েছে। অ্যান্ড দেন আমরা বের হই। প্রথমত আমাদের মোটরসাইকেল তেল ছিল না, সো আমরা হচ্ছে বের হয়ে আমরা হচ্ছে শ্যামলের দিকে যাই। শ্যামলার দিকে গেলে হচ্ছে প্রথম যে পাম্প ছিল সেই পাম্পটা বন্ধ ছিল, তখন মোটরসাইকেল একদম তেল নেই, মানে মনে হচ্ছে যে তেল শেষ হয়ে যাবে এরকম একটা ব্যাপার। সো কিছু দূর আগাইতেই আপনার হচ্ছে বাংলাদেশ স্পেশালাইজ হসপিটাল, যেটা ওইখানে আমরা পেট্রোল পাই। তো পেট্রোল পাই মোটামুটি আমরা একটু ভালো লাগতেছে না, এবার গাড়িতে তেল থাকলে আসলে মুভ করাটা পসিবল। সো আমরা কি করি, আমরা হচ্ছে ওই স্পেশালাইজ হসপিটাল থেকে আমরা আবার মোহাম্মদপুর হয়ে আমরা আসলে বনশ্রী যাবো, ওই জন্য আমরা গাড়িটা ঘুরাই। গাড়ি ঘুরাইলে আপনার হচ্ছে আমরা যখন প্রথমেই তো একদম মনে করেন স্পেশালাইজ হসপিটাল থেকে যদি আপনি সোজাসুজি আসেন, প্রথমে আসে গণভবনে এখানে অনেক আর্মি ছিল, পুলিশ ছিল, বাট তারা কোনো কিছু জিজ্ঞেস করা নাই। সো আমরা সোজা এখান থেকে টার্ন ওভার করে আমরা কিছু দূর সামনে আগাইলাম, সামনে আগে দেখলাম যে ওই রাস্তায় আর্মি বসা। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাই এদিক থেকে যাওয়া যাবে কিনা। সো আর্মি বললো যে না ভাই এখান থেকে যেতে পারবেন না। তো আমি গাড়িটা ঘুরে এলাম, গাড়ি ঘুরে আমি হচ্ছে আপনার সিয়া মসজিদের ওইখান থেকে আমি সোজা চলে গেলাম হচ্ছে আপনার ইসের দিকে বের হওয়ার জন্য, সায়েন্স ল্যাবের দিকে বের হওয়ার উদ্দেশ্যে আমি গাড়িটা আগাইলাম। তো এর ভিতরে আমরা আটকাইলাম হচ্ছে, কোথায় জায়গায় আটকাইলাম, আমরা নিউ মার্কেটের ওখানে আটকাইছি, আরও আটকাইছি আরেকটা সামনে আরেক জায়গায় আটকাইছিলাম আমরা, কয়েক জায়গায় আটকাইছি, 2-3 জায়গায় আটকাইছি। 2-3 জায়গায় আমরা পুলিশ পর্যন্ত আসলে যাইনি, যেখানে মনে হচ্ছে যে দূরে পুলিশ বা আর্মি দাঁড়ায় আছে, আমরা ওইখান থেকে বাইকটা ঘুরেছি। আমরা মোটামুটি ধানমন্ডির এরিয়ার ভিতরেই আমরা ওই সাইডে ওই রোডে ঢোকার জন্য আমরা প্রায় 7-8 কিলোমিটার মতো আমরা ঘুরছি, যাতে কোনোভাবে পুলিশের সম্মুখীন বা র্যাবের সম্মুখীন, আর্মির সম্মুখীন না হওয়া লাগে। জাস্ট একবার আমরা ওই একদম গণভবনের সামনে আর্মির সম্মুখীন হয়েছি। তো কি করলাম আমরা যখন দেখলাম যে আর আসলে উপায় নেই, ওদিকে যেহেতু যাইতেই হবে, পুলিশের সম্মুখীন আমাদের হইতেই হবে, এরকম একটা ব্যাপার। সো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা জালিমিন বলে পড়তে চলে গেলাম হচ্ছে সায়েন্স ল্যাবের ঠিক মোড়ে। সায়েন্স ল্যাবের মোড়ে 3জন পুলিশ দাঁড়ানো, দুই পাশে, এক পাশে 3জন পুলিশ দাঁড়ানো, এক পাশে আরও কিছু পুলিশ দাঁড়ানো, সবার হাতে আর্মস, গাড়ি ওদিকে যেতে দিচ্ছে না। সো আমাদের আটকাইলো এবং জিজ্ঞেস করলো যে কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, কি দরকারে বের হয়েছেন। বললাম যে ভাই আমরা রক্ত দিতে যাচ্ছি, এই ব্যাপারে এখন আমি একটা ভুল করে ফেলছি। সেই ভুলটা যেটা করছি সেটা হচ্ছে আমি বলছি আমি কোম্পানিতে চাকরি করি, আমার পিছনে যে বসছে সে হচ্ছে ডোনার, যেহেতু ওর আইডি কার্ড নাই, ও নতুন জয়েন করছে, ওর আইডি কার্ড নাই। এখন পুলিশ বলছে মোবাইল বের করার, ছেলেটা দাঁড়িয়ে আছে, টুপি পরে ছিল, হ্যাঁ, সো মোবাইল বের করে, ওর মোবাইল বের করছে, ওর মোবাইল সার্চ করছে, সব কিছু দেখছে, কোথাও কিছু পায়নি। কিন্তু আপনার ব্রাউজার যে হিস্টোরি থাকে না, ব্রাউজার হিস্টোরিতে আপনার আসতেছিল শিরোনাম যেগুলো ছিল ওইগুলো আসতেছিল যে জামাতের আমির আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একমত পোষণ করছেন, বিএনপি এই কথাগুলো এরকম আসতেছে। আর ও মানে জাস্ট মানে কি বলবো, আমি তো আগে দোয়া পড়তেছি, কারণ আমার ফোন চেক করলেও হয়তো বা আমার তো ভরসা ছিল যে আমি কি ডিলিট করছি, কিন্তু ফাইম আসলে কি করছে এটা আমি জানি না। সো উনি ওই পুলিশ অফিসার এটা দেখছে, এবং আল্লাহর কি রহমত আমি জানি না, যিনি চেক করছেন ওনার মুখেও দাড়ি ছিল, আল্লাহ হয়তো ওনার ন্যূনতম ইমান দিছেন। উনি বলছেন ঠিক আছে যান,
যান যান বলছেন, আমরা জাস্ট মোটরসাইকেলটা এখান থেকে মুভ করছি। সায়েন্স ল্যাব থেকে বাইরে যাব আমরা, আমাদের বাইরে যাইতে দেয় নাই, আমাদের বলছে আপনার সোজা যান, সোজা নিউ মার্কেট। সো আমরা সোজা নিউ মার্কেটে গেলাম। নিউ মার্কেটে গেলে আমরা কাঁটাবন থেকে বের হতে চাইছি। কাঁটাবন থেকে বের হতে চাইছি, ওখানে দেখলাম আর্মি ব্যারিকেড। যেহেতু একবার পুলিশ ফেস করছি, মনে একটু সাহস এসেছে যে না এবার আরেকটু যাই। সো আর্মি ব্যারিকেডের কাছাকাছি গেলাম, জিজ্ঞেস করলাম যে ভাই যাওয়া যাবে কিনা। আর্মি সদস্য বলল যে আমরা কিছু জানি না, পুলিশের কাছে জিজ্ঞেস করেন। তখন আরেকটু সাহস আসলো মনের ভিতরে যে না, তাহলে আর্মি মনে হয় কোনো অ্যাকশন নিবে না, আর আর্মি হচ্ছে স্টুডেন্টদের সাথে। সো আমি কিছু দূর আগে দেখলাম পুলিশ, জিজ্ঞেস করলাম ভাই এদিক থেকে যাওয়া যাবে? সে বললো না ভাই এদিক থেকে যাওয়া যাবে না। সো আমরা এখান থেকে গাড়ি ঘুরে এলাম, গাড়ি ঘুরে আমরা হচ্ছে পুরান ঢাকার ভিতরে ঢুকলাম। সো পুরান ঢাকার ভিতরে ঢুকতে আপনার ওই যে চকবাজারের রোডটা থেকে ঢুকলাম, ঢুকে কিছু দূর আগে যাচ্ছি আমরা চকবাজার ভিতর থেকে। আমাদের আশরাফ ভাইয়ের ক্লাসিডাক্সের বাসার ওই পাশ থেকে আমরা যাচ্ছি। দেন যাইতে যাইতে কিছু দূর যায় দেখি অনেক মানুষ চিল্লা পাল্লা করতেছে, লাঠি, আপনার কোদাল, আপনার চাপাতি, হ্যাঁ সে মানে এক দফারে কবর দে, হ্যাঁ এই ধরনের স্লোগান দিতেছে। যেহেতু এটা হাজী সেলিমের এলাকা, আওয়ামী লীগ পন্থী বা আওয়ামী লীগ যারা ছিলেন তারা আছেন আর কি। সো মনে আরও ভয় ঢুকে গেছে। কোনো রাস্তায় কোথাও আমরা ওই পর্যন্ত কোনো স্টুডেন্ট দেখি নাই। আমরা বেরোইছি খুব সম্ভবত 11টা বা 11:30টার সময়, তখন বাজে হচ্ছে জোহর পার হয়ে গেছে, দুইটার আগে। সো মোটামুটি এই 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আমরা কোথাও কোনো স্টুডেন্ট দেখি নাই, এবং আমরা অনেক রাস্তা পার করে আসছি। এবং ফেসবুক অফ, স্টুডেন্টদের কারোর সাথে তো আসলে, যেহেতু আমি প্রাক্তন স্টুডেন্ট, আসলে ফেসবুক গ্রুপে আসলে সেভাবে অ্যাক্টিভ ছিলাম, ওইভাবে আসলে স্টুডেন্টদের সাথে কমিউনিকেশন করে অ্যাক্টিভিটি দেখানো হয় নাই। সো কারোর সাথে সেরকম কমিউনিকেশনও করা যাচ্ছে না। সো খুব চিন্তাগ্রস্ত হয়ে গেছিলাম যে শেখ হাসিনা আসলে টিকে গেল কি না। শেখ হাসিনা টিকলে তো আয়নাঘর নিশ্চিত ছিল, কারণ যা আমি করছি সেটা আসলে মানে একটা বিজনেস পার্সনের করার কথা না। নিজের ফেসবুক পেজ, বিজনেস পেজ, ইউটিউব চ্যানেল, হ্যাঁ ইউটিউব চ্যানেলে আবার একজন কমেন্ট করছিল আমারে যে এগুলো করলে তোমার সমস্যা হবে। অ্যান্ড আমার ছাত্রলীগের যে বন্ধু বান্ধব ছিল তারা আমার ফোন করে বলতেছে যে তুই তো সুবিধা নিছিস, তুই তো সুবিধাবাদী, সবার আগে তোরেই ধরবো, তোরেই মারবো, এই ধরনের থ্রেট তো আমি পাচ্ছিলামই। তো সুবিধাবাদী বা সুবিধার বলার পিছনে কারণ যেটা আমি মনে করি সেটা হচ্ছে শেখ শাহজালাল হোসেন সুজন, ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল, ভালো সম্পর্ক আছে বলবো। কারণ হচ্ছে আমি মানে আওয়ামী লীগের যত নেতাকর্মী দেখছি বা ছাত্রলীগের যত নেতাকর্মী দেখছি তারা আমি ডিফারেন্টভাবে দেখছি। আমি যতবার মানুষের নিয়ে গেছি তাদের দ্বার প্রান্তে, বলছি যে ভাই এনাকে সাহায্য করতে হবে, উনি হেল্প করছেন। আমি বলছি ভাই এখানে আইসিইউ লাগবে, উনি আইসিইউ ম্যানেজ করে দিচ্ছেন। আমি যতবার মানুষের নিয়ে গেছি তার কাছে হেল্পের জন্য, আমি সবসময় হেল্প পাইছি। এবং যারা খুলনার মানুষ তারা আসলেই শেখ সুজন কেমন, মানে আওয়ামী লীগ বিএনপির উপরে যদি যায় চিন্তা করে দেখেন যে উনি আসলে ব্যক্তিগতভাবে কেমন, এটা আপনারা জানবেন। তো তার সাথে আমার একটা সম্পর্ক ছিল বা তার সাথে আমার একটা সম্পর্ক আছে, এটা আমি এখনো বলি, কারণ আমার কাছে তার সোললি আমার ভালো মনে হয়েছে। তো এই কারণে আর কি খুলনার যারা ছাত্রলীগ করতেন তারা আমার উপরে আসলে ক্ষুব্ধ যে তুই আসলে শেখ সুজনের সাথে তোর একটা মানে কমিউনিকেশন বা বন্ডিং আছে, তুই তারপরে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতেছিস কেন। এবং 2018 সালে যখন আমি মানে কোটা সংস্কার আন্দোলনে যখন আমি ছিলাম, বা আপনার হচ্ছে নিরাপদ সড়ক আন্দোলনে যখন আমি ছিলাম, আমি খুব সোচ্চার ছিলাম, খুবই মানে ফ্রন্ট লাইনে ছিলাম আমি। এবং যখন আমার হোস্টেলে রেড পড়ে, আমার মনে করেন রাতারাতি ঢাকা থেকে খুলনা পালায় যাওয়া লাগে, আমার ফেসবুক পোস্টগুলো ডিলিট করে দেওয়া লাগে, আমার মানে কাইন্ড অফ বাক স্বাধীনতা যখন আমি মনে করি যে আমি এখন বললে আমার লাইফ রিস্ক, আমার ফ্যামিলির উপরে রিস্ক। কারণ আমার যে বন্ধু বান্ধবগুলো ওই 2018 সালে আন্দোলনে জেলে ধরা পড়ছেন, তারা কিন্তু মানে তারা নাকি হাজিরা দিতেছেন সেই 2018 সালের মামলার কারণে। এবং আমরা যেই 2018 সালে যারা আমরা ছিলাম স্টেজে, তারা আসলে জানে যে কতটুকু 2024 সালে এটা হবে, যেটা 2018 সালে কোনোদিন কল্পনাও করতে পারি নাই। কারণ যখন মানে পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা যখন সরে গেছে ব্যাপারটা নিয়ে, প্রাইভেটের স্টুডেন্টরা হলো ধরেন আপনার নামছে, অ্যান্ড দেন সাধারণ মাদ্রাসা ওভারঅল অনেক জায়গা থেকে সাপোর্ট আসছে। বাট এই জিনিসটা আসলে 2024 সালে যেভাবে হয়েছে 2018 সালে আসলে ওইভাবে হয় নাই। তো যারা আসলে মানে নিবিড়ভাবে ব্যাপারটা জানেন
তারা আসলে ব্যাপারটা মানে উপলব্ধি করতে পারবেন। তো 2018 সালের পর থেকে আমি আমার অ্যাকচুয়াল যে বাক স্বাধীনতা ছিল এই জিনিসটা আমি লুকাইছি, ফর সেক অফ মাই লাইফ বা ফর সেক অফ মাই বিজনেস বা ফর সেক অফ মাই ফ্যামিলি আমি জিনিসটা লুকাইছি। অ্যান্ড দেন 2024 সালেও আমি যখন প্রথম দিকে আন্দোলনটা হয় অ্যান্ড আমি আসলে খুব ভয় পেয়ে আমি বলছিলাম যে এই জিনিসটা এখন দরকার নেই, এই জিনিসটা অন্য কোনোভাবে নেগোশিয়েট করা পসিবল হয়। বাট পরে যেভাবে বর্বরতা হয়, রক্তপাত হয়, যেভাবে মানুষ মারে, যেভাবে মানে ব্রুটালি কিলিং হয়, আবু সাঈদের হত্যা, ওই একটা বাচ্চার হত্যা, এই জিনিসগুলা দেখে আমি আসলে নিজের আর কন্ট্রোল করতে পারি নাই। মানে নিজের ব্যবসায় চিন্তা, নিজের নিয়ে চিন্তা, নিজের ফ্যামিলি নিয়ে চিন্তা আমি আসলে করতে পারি নাই। না পাইরে আমি আসলে মানে আমি যখন স্টেপ ডাউন হাসিনার যখন পোস্ট আমি করি তখন অনেকেই অবাক হয়ে যায় যে আমি এই জিনিসটা কিভাবে করতে পারি। সো ওই জন্য আর কি আমার ছাত্রলীগের বন্ধু বান্ধবরা আমারে ওই দিন রাত্রেবেলাও 36শে জুলাই রাত্রেবেলা আমার থ্রেড দিছে, সরি 35 জুলাই রাত্রেবেলা থ্রেড দিছে, 36 তারিখ সকালবেলা আমার থ্রেড দিছে। সো কোথায় ছিলাম আমরা? ছিলাম হচ্ছে চাংখারপুল, আমরা পুরান ঢাকায় ছিলাম। সো ওই পর্যন্ত আমাদের অবস্থা ইয়ানাপসি এরকম হয়ে গেছিল, কারণ বাস তো খেলে আমি খাবো, আয়না ঘরে খেলে তো আমি যাইতেছি। কারণ আমাদের মোটামুটি ডিম্যানের এখন প্রায় 20-25 জনের একটা ফ্যামিলি। অবভিয়াসলি সব কিছু আল্লাহর উপরে ডিপেন্ডেন্ট, বাট সামহাও আমার একটা এখানে কন্ট্রিবিউশন আছে। ওভারঅল সব কিছু আমার একটা ইনভেস্টর আছে আমার পিছনে, কয়েকজন ইনভেস্টার ইনভেস্ট করছে আমার পিছনে, আমার ফ্যামিলির দায়িত্ব আছে। ওভারঅল সব কিছু নিয়ে খুব চিন্তায় ছিলাম আমরা যে কী হয় এরকম করতে 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 আমরা কোনো রকম পৌঁছাইছি আপনার বিজয়ে, না আমরা বলেছি 0 পয়েন্ট, গুলিস্তান 0 পয়েন্ট। তো গুলিস্তান 0 পয়েন্টে আবার পুলিশে আটকাইছে, পুলিশের সেম কথা বলছি, আমরা ব্লাড দিতে যাইতেছি। অতক্ষণ পর্যন্ত হয়তোবা পুলিশরাও বুঝতে পারছে যে শেখ হাসিনা চলে যেতেছে বা এরকম কিছু একটা, তো ওরা আর আটকায় নাই, বলছে ঠিক আছে যান। আমরা যখন হচ্ছে আপনার ইসের দিকে গেলাম, আপনার হচ্ছে কাকরাইল মোড়ের দিকে গেলাম, কিছু আগাইতেই দেখি যে বেশ কিছু স্টুডেন্ট প্রায় 50-60 জনের মতো মানুষ আগাচ্ছে, শাহবাগের দিকে যাইতেছে। অ্যান্ড ওর ভিতরে একটা হুইল চেয়ার নিয়ে একটা লোক সে যাইতেছে, আগাচ্ছে। সো ওইটা দেখে আমার মনে হলো যে না, আছি আমরা, স্টুডেন্টরা আছে এখনো, এবার পারবো। সো ওইটা দেখে খুব ভালো লাগলো। দেন হইতেছে আমরা কি করলাম, আমরা ভাবলাম যে যেহেতু এনরা আগাচ্ছে, আমরা তাহলে ইস্ট ওয়েস্টের যে কমিউনিটির সাথে আমরা অ্যাড আছি বা আমার ফোনের সাথে যেভাবে আমরা যাদের সাথে আমরা অ্যাড আছি তাদের ফোন দিয়ে আমরা বলবো যে তোরা শাহবাগের দিকে মুভ কর বা কাকরাইলের দিকে আয়, কাকরাইলে অনেক লোক আছে। তো কাকরাইল থেকে শান্তিনগর পর্যন্ত মোটামুটি একটা ভালো স্টুডেন্ট আমি দেখছি। দেন শান্তিনগর আমার টার্গেট ছিল যে ইস্ট ওয়েস্টে যাবো, ইস্ট ওয়েস্টে যায় ওইখানে যারা আছে তাদের বলবো যে ভাই আমরা ওইদিকে মুভ করি, যেহেতু ওদিকে অনেক মানুষ আছে। কারণ এর আগে আমি মিন টাইম কিছু খবর পাইছি যে ওই ইস্ট ওয়েস্টের দিকে সকালবেলার দিকে গোলাগুলি হয়েছে, শাহবাগের দিকে সকালবেলার দিকে গোলাগুলি হয়েছে, যারাই নামতে চেয়েছে মোটামুটি গুলিবদ্ধ হয়েছে। সো আমরা কি করলাম, আমরা আমরা শান্তিনগরের ফ্লাইওভারে উঠলাম, শান্তিনগরের ফ্লাইওভারে উঠে আবুল হোটেল নামবো। আবুল হোটেল মানে নামার যে ঢালে আমরা নামতেছি, নামতে দেখি যে কিছু স্টুডেন্ট সামনে দাঁড়ায় আছে ঢালে, ওই পাশ থেকে পুলিশ গোলাগুলি করতেছে, পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করতেছে। সো আমরা নামি নাই, আমরা কি করলাম, আমরা হচ্ছে ওই ফ্লাইওভারের উপরে অবস্থান করলাম। অবস্থান করে আমরা কি করলাম, আমরা ফোন যারা আছে পরিচিত ওদের ফোন দিয়ে শুরু করলাম যে এই ব্যাপার ঠিক তখন ওই মুহূর্তে আমার কাছে একটা ফোন আসলো যে শেখ হাসিনা নাকি পদত্যাগ করছে। জিনিসটা আমি প্রথমে বিলিভ করি নাই, কারণ এর আগের দিনও খুলনাতে এরকম একটা ইনসিডেন্ট ঘটছিল যে সবাই শুনতে পারতেছে যে শেখ হাসিনা নাকি পদত্যাগ করছে। সো এটা গুজব। তো আমি কি করলাম, আমি ওইখান থেকে মোটরসাইকেল ঘুরে আমি হচ্ছে শাহজাহানপুরে গেলাম, ওইখান থেকে আমি বনশ্রীর দিকে ঢুকবো, আফতাবনগরে ঢুকবো। তো এর ভিতরে শাহজাহানপুর যখন আমি গেলাম তখনই আসলে মানে কয়েকটা সোর্স থেকে আসলে ফোনটা পাই যে শেখ হাসিনা পদত্যাগ করতেছে বা শেখ হাসিনা পদত্যাগ করতেছে। দেন আফটার দ্যাট ওইখান থেকে আমরা রামপুরা অফিসে আসলাম, ওয়াইফাই অ্যাক্সেস পাইলাম। তখন আসলে মানে ডিক্লিয়ার হয় নাই, কিন্তু সেনাপ্রধান আসলে বক্তব্য দিবে যে এই মুহূর্তে শেখ হাসিনা পদত্যাগ করছে বা এই ধরনের কিছু একটা। তো মোটামুটি আমরা রিলিফ পাইলাম যে না, এখন তাহলে স্বৈরাচার শাসকের পতন হচ্ছে বা হতে যাচ্ছে। অ্যান্ড দেন তারপরে কি হলো এটা সবাই জানে। তারপরে জার্নির সাথে সবাই ছিল।
সবাই আন্দোলন করতেছে, বিজয় মিছিল করতেছে। ছাত্রলীগ যে বন্ধু আমার করতো সেই বন্ধু বিজয় মিছিলে যাচ্ছে, যে বন্ধু ছাত্র দল করতো তারে খুঁজে পাওয়া যায় না এতদিন সে যাইতেছে। যার মামা সেন্ট্রাল আওয়ামী লীগের প্রধান তার ভাগ্নে হচ্ছে মানে সে বিজয় মিছিল করতেছে। তো আমি 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 ফারদিন, হারুন, আমাদের হাবিনজার্স, আকিব, শাকিল, আমরা কয়েকজন মিলে বললাম যে আমরা তাহলে গণভবনের দিকে যাব। গণভবনের দিকে যাব, আমরা সংসদে যাব, আমরা দেখবো আসলে এখানে কি আছে ওভারঅল একটা। সো আমরা এখানে যাই, ওইখানে প্রচুর রাশ ছিল ওই দিন, অনেক মানুষ, চোর ছেঁচড়াও প্রচুর ছিল। কেউ বই নিয়ে যাইতেছে, কেউ গাছ নিয়ে যেতেছে, কেউ টিন খুলে নিয়ে যাইতেছে। বাট এই পিকচারটা তো সবাই দেখছেন যে কেউ কিছু না কিছু খুলে নিয়ে যাচ্ছে, প্রচুর ধ্বংস করছে, মারপিট করছে। এরা আসলে কারা ছিল? এই যে ধ্বংস যারা করছে বা যারা ভাঙচুর করছে এরা কিন্তু স্টুডেন্ট ছিল না। আপনারা যারা ওই দিন গেছেন তারা জানেন স্টুডেন্ট কিন্তু ছিল না, এরা ছিল কিছু টোকাই শ্রেণীর লোকজন। যেমন আমি যদি যখন একদম প্রথম দিনের কথা বলি, যখন একদম অসহযোগ আন্দোলন যেদিন শুরু হয় ওই দিন কিছু পোলাপান সাধারণ মানুষের মোটরসাইকেল জ্বালাইছে, সাধারণ মানুষের গাড়ি জ্বালাইছে। ওরা কিন্তু স্টুডেন্ট ছিল না, ওরা হয় কোনো রাজনৈতিক দলের ব্যক্তিত্ব ছিল অথবা ওই যে টোকাই শ্রেণীর লোকজন ছিল। পরে ওই মোটরসাইকেল পুরো ওই যে চেসিসটা, মোটরসাইকেল চেসিস বিক্রি করছে বা আরও জিনিসপত্র লুটপাট করে জিনিসটা করছে। তো আপনারা যে সিন দেখছেন যে নিয়ে যাচ্ছে, কিন্তু যারা যা প্রোটেক্ট করতেছে ওইখানে যে স্টুডেন্টরা মালামাল নিয়ে যেতে দিচ্ছে না সেটা কিন্তু আপনারা দেখেন নাই। 100%-এর ভিতরে যদি আমি বলি 30% বা 25% নিয়ে যেতে পারছে, 75 to 70% জিনিসপত্র রেখে যাওয়া লাগছে। এবং অনেক ক্যাশ টাকা উদ্ধার হয়েছে, অনেক এমন এমন রিসোর্স উদ্ধার করছে স্টুডেন্টরা যেটা তারা পরবর্তী সেনাবাহিনীর হাতে স্পট মানে দিচ্ছে আর কি। সো যারা বলতেছেন যে অনেক চুরিচামারি হয়েছে, হ্যাঁ হয়েছে, ডাকাতি হয়েছে, পরে অনেক ডাকাতি হয়েছে, অনেক ধরনের প্রবলেম হয়েছে, থানায় আগুন দেওয়া হয়েছে, এগুলো কিন্তু স্টুডেন্টরা করে নাই, এটা কিন্তু আপনারাও জানেন। এরা করছে কিছু মানুষ, যেমন আমাদের মোহাম্মদপুর অফিস যেখানে উনি হচ্ছে আগে আওয়ামী লীগ করতেন, ওইভাবে সরাসরি করতেন না বাট আওয়ামী লীগ পছন্দ করতেন, তার বাসা দখল করতে আসছে। তো এরকম অনেক ইনসিডেন্ট ঘটছে বাংলাদেশে। তো যখন একটা মানে গণ অভ্যুত্থান হয় তারপরে কিছু প্রবলেম দাঁড়ায়, তো সেই প্রবলেমগুলো সলভ করার দায়িত্ব আমার আপনাদের সবার, তাই না? স্টুডেন্টরা দায় থেকে নেয় যে সব প্রবলেম সলভ করতে হবে। তারপরেও স্টুডেন্টরা চেষ্টা করছে, মন্দিরে পাহারা দিছে, আপনার কি বলে আপনার রাস্তাঘাট ট্রাফিক নিয়ন্ত্রণ করা তাদের কাজ না, কোনোদিন করে নাই, কোনোভাবেই করে নাই। তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করতে নামছে। কেন নামছে? বা আপনার ডাকাতের আপনার ধরে ডিজে নাচ হয়েছে, কেন হয়েছে? তারা দায়িত্বটা নিচ্ছে। এবং পুলিশ যখন চেক করে রাস্তায়, যখন গাড়ি পুলিশ আগে চেক করতো তখন কিন্তু আপনি বিরক্ত হইতেন না, হন নাই, কোনোদিন জিজ্ঞেস করেন এই এখানে কেন তুমি চেক পোস্টে আসো বা কেন তুমি চেক করতেছো। বাট যখন স্টুডেন্টরা চেক করছে আপনারা বিরক্ত হয়েছেন, আপনারা গালিগালাজ করছেন, আপনারা বলছেন এমন স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম। তো এইটা আসলে এক্সপেক্টেড না। যে যার জায়গা থেকে সাহায্য করেন, সহযোগিতা করেন, স্টুডেন্টরা যতটুকু জানে যে তারা উঠে গেছে। সো আপনারা আপনাদের এন্ড থেকে সাহায্য করেন, সহযোগিতা করেন, দেশটারে পরিবর্তন করা যায় কিভাবে এটা নিয়ে চিন্তা করেন। বাট এত ক্রিটিসিজম এখন করে লাভ নাই। 6 তারিখ থেকে আজকে 18 তারিখ বা 19 তারিখ, তাহলে 12 দিনের ভিতরে কি চাইতেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে আসবে, আইসে আপনার মানে সবকিছু চেঞ্জ করে ফেলবে? এরকম তো সম্ভব না। 16 বছর বা তারও আগে 10 বছর যেভাবে বাংলাদেশ চালানো হয়েছে তার একটা ইম্প্যাক্ট তো অবভিয়াসলি আছে, থাকবে, এটা সময় লাগবে, সময়ের সাথে সাথে হয়তো চেঞ্জেস আসবে। বাট একটা জিনিস মানুষের জানা উচিত, সেটা হচ্ছে মানে পড়া উচিত, সেটা হচ্ছে বিএনপি আমলটাও জানা উচিত, বিএনপি কী করছে। দেন এই আওয়ামী লীগের আমল তো দেখছেন। দেন শেখ মুজিবুর রহমান 1971-এর আগে আমি যতটুকু পড়ছি একজন গ্রেট লিডার, যতটুকু আমি পড়তে পারছি আমার খুব ভালো লিডার মনে হয়েছে তাকে। 72-এর পরে 75-এর আগ পর্যন্ত তার অনেক কন্ট্রোভার্সি আছে। একটা দুর্ভিক্ষ গেছে, আমাদের আজাদ সাহেবের একটা অনেক বিখ্যাত একটা লাইন আছে, ভাত দে হারামজাদা নাহলে মানচিত্র খাবো। তো ওটার পিছনে ডিটেলসগুলো আমরা আসলে জানি না। বঙ্গবন্ধুর এই আমল সম্পর্কে আমাদের জানা উচিত, আমাদের বিএনপির আমল সম্পর্কে জানা উচিত, যেভাবে বিরোধী দল তারা নিপীড়ন করছে, তারা যেভাবে গ্রেনেড নিক্ষেপ করে
তারা হচ্ছে একটা দলকে দাবায় রাখার চেষ্টা করছে। সেই জায়গা থেকেই তো আমরা আওয়ামী লীগের ক্ষমতায় আনছি। আওয়ামী লীগ তো ক্ষমতায় ছিল না, আওয়ামী লীগ তো ক্ষমতায় আনছে কারা? জনগণ আনছে। আওয়ামী লীগের ভোট দিয়ে জনগণ ক্ষমতায় আনছে। সো এমন না হয় যাতে একটা স্বৈরশাসক চলে গেছে আরেকজন আসুক, আরেকজন আসে কেউ সুযোগ সুবিধা নিক। স্টুডেন্টদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে অবভিয়াসলি মানুষ হয়তো সামনে আসবে, তারা নির্বাচন করবে, বিএনপি থেকে নির্বাচন করবে, জামাত থেকে নির্বাচন করবে, সাধারণ মানুষ নির্বাচন করবে, প্রয়োজনে আমিও নির্বাচন করব, আমিও নির্বাচন করতে পারি। খুলনা 2 আসনে যদি আমার মনে হয় যে না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যেই মানুষটা খুলনা নিয়ে নির্বাচন করবে সে খুলনা সম্পর্কে জানে না, হ্যাঁ, যে খুলনার বেসিক প্রবলেমগুলো কি, খুলনার বেসিক প্রবলেম কি, খুলনা মানুষের কাছে চাকরি নাই, খুলনার মানুষজন খুলনা ছেড়ে অন্য শহরে চলে যাচ্ছে, খুলনার পানির সমস্যা, বা খুলনার অর্থনীতি খুবই ছোট করে ফেলছে, মিল্ক কলকারখানা বন্ধ করে ফেলছে। খুলনা নিয়ে যদি এমন কোনো মানুষ আসে, যেমন খুলনার আগের যে এমপি ছিল সে সবসময় ঢাকায় থাকতো, বা খুলনা সম্পর্কে তার আসলে সেইভাবে, আমি যতটুকু আমার মনে হয় খুলনা সম্পর্কে তার আসলে কোনো ধারণা ছিল না। তো সেই এমপি বা তার মতো কোনো লোক যদি আসে খুলনা সম্পর্কে, যার জন্য কোনো ন্যূনতম জ্ঞান নাই, সে এরকম যদি কেউ কম্পিট করে, যদি আওয়ামী লীগ বিএনপি কম্পিট করে, তৃতীয় যদি কেউ না থাকে, আমি থাকবো, আমি নির্বাচন করব। তো এই ছিল আর কি আমার মোটামুটি একটা আমার জার্নি 36 জুলাই নিয়ে। অ্যান্ড আমি জানি না আসলে ব্যাপারটা আমি কতটুকু এক্সপ্লেন করতে পারছি, বাট এটা আসলে যেই স্যাক্রিফাইস করতে আমরা যাচ্ছিলাম বা যেই জিনিসগুলো আমি সেক করছি অন্যায়ের বিরুদ্ধে, আমি চাই না যে সামনে কোনো অন্যায় হোক, এবং আমার সামনে যে অন্যায়গুলো হবে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো প্রতিহত করার। তো সবাই ভালো থাকবেন। অনেক কথা বলে ফেললাম। আল্লাহ হাফেজ।